প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন যে কথা কেউ বলেন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো এইচএসসি পরীক্ষা ও চলমান পরিস্থিতি নিয়ে। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে বাংলাদেশের অন্যতম যে পাবলিক পরীক্ষা এইচএসসি পরীক্ষা, সেই পরীক্ষা 11টি শিক্ষা বোর্ডের 12,70,583 জন পরীক্ষার্থী তারা অংশ নিচ্ছেন, যার মধ্যে 6,21,972 জন ছাত্র, 6,48,611 জন ছাত্রী পরীক্ষা অংশ নিচ্ছে। কিন্তু হঠাৎ করে বৃষ্টি, জলবদ্ধতা, পাহাড়ি ঢলের মধ্যে এইচএসসি পরীক্ষা শুরু হয় একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং এই কারণে আমরা দেখেছি যে চট্টগ্রাম বোর্ডের অধীনে এইচএসসি সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়ের সাথে পরিচয় করে দিই, যিনি আজকে আমাদের অতিথি হিসাবে রয়েছেন। আমাদের সাথে এই বিষয়ে কথা বলবার জন্য অতিথি হিসেবে রয়েছেন শামসুল হক স্টুডেন্ট কলেজের সম্মানিত অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা রয়েছেন আমাদের সাথে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য যে এইচএসসি পরীক্ষা চলমান পরিস্থিতি এ নিয়ে কথা বলবার জন্য অতিথি হিসেবে রয়েছেন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী মিথিলা রহমান রয়েছেন আমাদের সাথে। আমি জানিয়েছি যে আমাদের আজকের যে আলোচনাটা, সেই আলোচনাটা কী এবং কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে, বন্যা, জলবদ্ধতা, অতিবৃষ্টি, এটি একটি মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এবং এর মধ্যে বরি আবহাওয়ার মধ্যে যখন সরকার দেখলো যে চট্টগ্রামের একেবারে জলোচ্ছ্বাসের পরিস্থিতি খারাপ, সে কারণে যেন সেখানে পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে যখন বৃষ্টি এবং অতিবৃষ্টির কারণে ঢাকাসহ অন্যান্য অঞ্চলে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে অসুবিধা হচ্ছিল, তখন সরকার এই ঘোষণাও দিয়েছে যে যারা পরীক্ষা দিতে পারেনি এই ধরনের দুর্যোগের কারণের জন্য, তারা চট্টগ্রাম বোর্ডের যে স্থগিত পরীক্ষা আছে সেই স্থগিত পরীক্ষার সাথে পরীক্ষা দেবে। এখন যে প্রশ্ন হচ্ছে, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কলেজের অধ্যক্ষ হিসাবে কাজ করছেন, শিক্ষার্থী 10-12 হাজার শিক্ষার্থী, এবং একই সাথে আপনি নিজেও একটি কলেজের প্রতিষ্ঠাতা। শিক্ষার্থীদের নিয়ে আপনার সারা জীবনের সাধনা এবং আপনি এটাকেই পেশা এবং নেশা হিসেবে বেছে নিয়েছেন। সেই অর্থে যদি বলতে চাই, আপনি একটা গুরুত্বপূর্ণ দেশের শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসাবে বর্তমান যে পরিস্থিতি উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে, কতিপয় শিক্ষার্থীর কথাই বলি, কতিপয় মানুষের কথা বলি, আপনি বিষয়টা কীভাবে দেখেন? আসলে আমরা যে বিষয়টা দেখতে পেয়েছি, আমার মনে হয় এটা ঘোলা পানিতে মাছ শিকার করার মতো একটা অবস্থান, যেখানে মাননীয় শিক্ষামন্ত্রী যেভাবে কথা বলেছেন, যে ফার্মের মুরগির কথা দিয়ে যদি আমরা ধরি, উনি বলেছেন আমার বাচ্চা এইরকম 2-3 দিন একটু বৃষ্টি হলে 2-3 ফোঁটাতে হয়ে জ্বর হয়ে যায়। ঠিক তদ্রূপ আমার এই জেনারেশনের ছেলেমেয়েদের মধ্যে এইরকমটা, তারা ফার্মের মুরগির বাচ্চার মতো একটু বৃষ্টি 2-3 ফোঁটা পড়লেই তাদের জ্বর হয়ে যায়। এই যে এইটাকে কেন্দ্র করে যে একটা বিষয় তৈরি করা হলো যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এটা কোনো ক্রমেই এটা আসলে এটার সাথে যায় না। মাননীয় শিক্ষামন্ত্রী মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যারা পরীক্ষা ঠিকমতো দিতে পারেনি বা পরীক্ষা দিতে পারেনি তাদের পরীক্ষা নিবে, আবার নিবে চট্টগ্রাম বোর্ডের সাথে মিলিয়ে। তাহলে আমাদের স্বার্থ শেষ হয়ে গেল। কিন্তু যাদেরকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যারা এই আন্দোলনের সাথে জড়িত, তারা বলে আমি টেনে পড়ি, আমার ছোট ভাই এখানে আসছে। ছোট ভাই কোন ক্লাসে পড়ে? কয় মেট্রিক পরীক্ষা দিবে। একটা মেয়েকে আমরা দেখলাম যে মাইলস্টোনের কথা বলে সে বিভিন্ন জায়গায়, ছেলে না মেয়ে বোঝাও যায় না, সে এরকম পরিচয় দিয়ে যাচ্ছে। তিনি যেই হারে 12 কোটি মানুষের দায়িত্ব নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগকে দাবি করছে, এটা তো কোনো ক্রমেই হতে পারে না। আপনারা আমরা যারা পরীক্ষা দিয়েছি, আমরা কিন্তু এক সাবজেক্ট 2 সাবজেক্ট একদিনে পরীক্ষা দিয়েছি, আমাদের বন্ধ কম ছিল। কিন্তু গত ফ্যাসিস্ট সরকারের আমলে যে মানে 3 মাস 4 মাস পরীক্ষা নেওয়ার কারণে ছাত্ররা 3 দিনের বন্ধ 7 দিন 10 দিন পেত, বলে আমরা ওই সময় পড়ব। তো এইভাবে করে এই যে যেটা দিয়ে গেছে, এখন ছাত্রছাত্রীদের মধ্যে এই চর্চা চলে আসছে। আর আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যেভাবে দিনের পর দিন, রাতের পর রাত কাজ করছে, তিনি কতটুকুন ঘুমান আমি জানি না, কিন্তু তার পেশা, নেশা, মাইনে সর্বসময় হলো শিক্ষা। কিভাবে শিক্ষা ডেভেলপমেন্ট করা যায়, কিভাবে মাননীয় শিক্ষামন্ত্রীর শিক্ষার যে চিন্তা চেতনা, এই যে আজকে কর্মমুখী শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া, এই শিক্ষাকে আনন্দদায়ক করা, এই যে চিন্তাটা, এবং শুধু লেখাপড়া করলেই হবে না, জিপিএ 5 পেলেই হবে না। আমাদের কাজ কি? আমাদের সন্তানদেরকে ওইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে যেইভাবে তারা কি বলে যে প্র্যাকটিক্যাল, অর্থাৎ ব্যবহারিক শিক্ষার মাধ্যমে তারা শিক্ষিত হয়। তারা যে কোনো একটা ভাষা, বাংলা ভাষার সাথে ইংরেজি একটা তৃতীয় ভাষা যদি সে শিখে, যেমন চাইনিজ, তারা যদি জাপানিজ অথবা কোরিয়ান ভাষা শিখে, 2.5 থেকে 3 লক্ষ টাকা বেতন পাবে।
তো এইরকম তারা ছোট ছোট ট্রেনিং দিয়ে ভাষা শিক্ষার মধ্য দিয়ে তারা যদি এগিয়ে যেতে পারে, তাহলে আমাদের এমএ পাস করে লক্ষ লক্ষ বেকার তৈরির কারখানা করে তো আমাদের লাভ নাই। নিশ্চয়ই। আমি আমি সম্মানিত প্রিন্সিপাল মহোদয় আপনার কাছে আসবো। আপনি ডক্টর আহসানুল হক মিলনের কথা বলছিলেন, এবং আমাদের ছেলেবেলায় আমরা যখন পরীক্ষা দিয়েছি, আমরা কিন্তু একদিনে দুটো পরীক্ষা দিয়েছি। আপনি আমরা সবসময় এই রকম পরীক্ষা দিয়েছি, এবং আমরা কখনো আমি দেখিনি যে পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে পরে পরীক্ষার হল থেকে বেরিয়ে আমরা মিছিল করেছি, আন্দোলন করেছি, এ ধরনের কলেজ ভাঙচুর করেছি, এই ধরনের ঘটনা আমার মনে পড়ে না আমাদের সময়। আমি জানি না এখন কি সময় শুরু হয়েছে, কি যুগ শুরু হয়েছে। আমরা অটোপাসের সংস্কৃতি দেখেছি, আমরা ক্লাসরুমে খিচুড়ি রান্না করিয়ে আলুর ভর্তা কীভাবে শেখানো সেটাও দেখেছি। এই যে অপসংস্কৃতির কারণের জন্য কিন্তু তার ধারাবাহিকতা এখন কতিপয় বিপদগামী, আমি শিক্ষার্থী বলবো কিনা আমি জানি না, এখানে আমাদের তরুণ শিক্ষার্থী রয়েছেন মিথিলা রহমান, তার কাছ থেকে শুনতে চাই। মিথিলা, আপনি তো একজন পরীক্ষার্থী, পরীক্ষা দিয়েছেন, এবং বলা হয় যে শিক্ষকরা গার্ড দিচ্ছেন, ঘাড় ঘোরাতে দিচ্ছেন না, কথা বলতে দিচ্ছেন না, এতে শিক্ষার্থীদের মানসিক চাপ তৈরি হচ্ছে। এখন আমি পরীক্ষার হলে আপনি কি আপনার বন্ধুর সাথে একজন আরেকজনটা দেখে পরীক্ষা দিবেন, ঘাড় ঘুরাবেন, না আপনি নকল নিয়ে যাবেন? আপনি একজন পরীক্ষার্থী হিসেবে, আপনি যেহেতু এবছর পরীক্ষা দিচ্ছেন, আপনার পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে, আপনি পরীক্ষার্থী হিসেবে একজন এই বিষয়টা কীভাবে দেখেন? আমি একজন পরীক্ষার্থী হিসেবে এটাই বলবো যে যেহেতু এটা এইচএসসি পরীক্ষা, স্বাভাবিকভাবেই গার্ডটা একটু কঠিন হবে। যেহেতু আমরা আমাদের জীবনের বড় একটা পরীক্ষা দিচ্ছি, সাথে আমাদের মেধা মূল্যায়ন করা হচ্ছে। এটা কোনো নর্মাল পরীক্ষা না, আমাদের মেধা মূল্যায়ন করা হচ্ছে, যথার্থ মূল্যায়ন। তো এটার জন্য স্বাভাবিকভাবে গার্ডটা একটু কঠিন হবে। তো আমাদের অনেকগুলো স্টুডেন্টদের মাঝে এরকম টেন্ডেন্সি থাকে যে না পড়ে গিয়ে অন্যটা দেখে লিখে দেব, কিন্তু কি দরকার, কেন? আমরা তো নিজের মেধাটাকে মূল্যায়ন করতে চাচ্ছি, আমরা তো নিজের দেশটাকে অগ্রগতির পথে আগাতে চাচ্ছি, তাহলে সেখানে কেন অন্যের খাতা, অন্যের জিনিস দেখে আমি পাস করব? আমি যদি দেশটাকে আগায় নিতে চাই, তাহলে আমাকে নিজে থেকে স্বশিক্ষায় সুশিক্ষিত হতে হবে। সেক্ষেত্রে যদি পরীক্ষার হলে আমি যাই, অবশ্যই সেরকম প্রস্তুতি নিয়ে আমাকে যেতে হবে যে আমি সম্পূর্ণভাবে রেডি পরীক্ষা দেওয়ার জন্য। এবং এই জায়গার মধ্যে যে ধরনের একটা আন্দোলন করবার অপচেষ্টা করা হয়েছে, এখানে কি শিক্ষার্থীদের অংশগ্রহণ আপনি মনে করেন, যারা আসলে শিক্ষার্থী, সিংহভাগ শিক্ষার্থীদের কোনো অংশগ্রহণ ছিল আপনি মনে করেন? আমি মনে করি এখানে সিংহভাগ অংশগ্রহণে শিক্ষার্থীরা ছিল না, অনেস্টলি। কারণ বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করলে দেখা যায় সেখানে বেশিরভাগই শিক্ষার্থীরা ছিল না। কারণ আমার কথা হচ্ছে, পরের দিন পরীক্ষা রেখে কারা আসবে আগের দিন আন্দোলন করতে? কারণ যাদের মাথায় ওই টেনশনটা থাকে যে আমার তো কালকে পরীক্ষা, আমার তো পড়তে হবে, সেক্ষেত্রে আমি আমি কি করতে হচ্ছে গিয়ে আন্দোলন করতে যাব? আর সামান্য একটা বিষয় নিয়ে, হ্যাঁ অবশ্যই আমাদের অধিকার নিয়ে আমাদের কথা বলার রাইটস আছে, এটা একটা বেসিক হিউম্যান নিড। তবে সেটার জন্য আমি শান্তিপূর্ণভাবে জানাতে পারি, কিন্তু আমাকে কেন আন্দোলন করতে হবে? আমার আন্দোলন করার এটা এক নম্বরে তো উচিতই না, এটা অন্তত শিক্ষার্থীদের কাছ থেকে এটা কোনোভাবে কাম্য না। কারণ এর কারণে রাস্তায় অনেক বেশি অরাজকতার সৃষ্টি হয়েছে, অনেক জরুরি সেবা পৌঁছাতে পারেনি। তো জরুরি সেবায় যে সকল অ্যাম্বুলেন্স ছিল সেগুলো যেতে পারেনি। তো এই ক্ষেত্রে আমি বলবো যে এটা কোনোভাবেই শিক্ষার্থীদের থেকে কাম্য নয়, কিন্তু আমার মনে হয় বেশিরভাগই এখানে শিক্ষার্থীরা ছিল না। একটি মেয়ে যে 12 কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছিল, এবং সেই মর্মে আপনি নিশ্চয় সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন, সেই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন যে এই মেয়েটি কে বা কারা, কি হয়েছে বা বিষয়টি? আচ্ছা, মেয়েটা হচ্ছে রুবাইয়া মেহজাবিন সুহি। তো উনি মাইলস্টোনের একজন বহিষ্কৃত ছাত্রী। তো আমি জানি না উনি কোন হিসেবে বহিষ্কৃত একজন ছাত্রী হয়ে 12 কোটি শিক্ষার্থীর দায়িত্ব নেন। এটা খুবই আসলে হাস্যকর একটা কথা। আমার মনে হয় যদি কোনো শিক্ষার্থী আসল যদি শিক্ষিত হতে যায়, তাহলে এই সকল অরাজকতা থেকে দূরে থেকে নিজে কিভাবে স্বশিক্ষায় সুশিক্ষিত হয়ে উঠবে সেই দিকে মনোযোগ দেওয়া উচিত। জি, নিশ্চয়ই। আমরা আরেকবার আপনার কাছে নিশ্চয়ই ফিরব। স্যার, যেটা বলছিলাম যে বললো যে সিংহভাগ শিক্ষার্থীর মধ্যে এর মধ্যে কোনো অংশগ্রহণ ছিল না, আগামীকাল পরীক্ষা, আজকে আবার আন্দোলনে যাচ্ছে, তাহলে সে পড়বে কখন, পরীক্ষা দিবে কখন, তার পরীক্ষার বিষয়টি মাথায় আছে কিনা? এবং একটি বিষয় খুব চমৎকারভাবে মিথিলা রহমান বললেন যে সুহি নামে যে মেয়েটির কথা বললো, সে বহিষ্কৃত, সে তো আসলে শিক্ষার্থী নয়। সে যদি আন্দোলনে যায়, সে আন্দোলনের আসলে গতিটা কোন দিকে যেতে পারে এবং এর আন্দোলনটা আসলে মানুষ কীভাবে গ্রহণ করবে, সে অবস্থার প্রেক্ষাপটে এই যে প্রতিক্রিয়া তৈরি করবার চেষ্টা করা হলো, এবং আবার অনেককে যখন সোশ্যাল মিডিয়ায় জিজ্ঞেস করা হয়েছে আপনার আমার বয়সী, কিন্তু তারা আন্দোলন করতে গিয়েছে এসএসসি পরীক্ষাতে, বলছে কোন ক্লাসে পড়ে, বলে আমি 10-এ পড়ি। তো আপনি যদি আজকে এই মিথিলা যে পরীক্ষা দিচ্ছে, এসএসসি পরীক্ষার্থী, নিশ্চয়ই তার পরীক্ষা আমরা শুভকামনা করি ভালো হোক, ভালোভাবে সে পরীক্ষা দেখ। তার বক্তব্যের আলোকে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা যে কথা বললো এবং বললো এই আন্দোলনের সাথে আসলে মূল শিক্ষার্থী যারা, তারা ছিল না, আপনি এটাকে কীভাবে দেখেন? মাননীয় শিক্ষামন্ত্রী
এর আগেও 2001 সালে আমরা দেখেছেন উনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। তখন থেকে আমরা জানি এটা নকল যেই দেশ থেকে চলে গেল, এইটা হলো মিলন স্যারের কারণে। কারণ তার যে বলিষ্ঠ ভূমিকা সে তখন থেকে দেখেছি। এবং এই বছরও পরীক্ষার আগে উনি যেভাবে অ্যাওয়ারনেস তৈরি করেছেন ছাত্রছাত্রীদের মধ্যে, তাতে করে ছাত্রছাত্রীরা বুঝে গেছেন যে আমাদেরকে পড়াশোনার কোনো বিকল্প নেই। তারা যথাযথ প্রস্তুতি নিয়েই তারা কিন্তু সেন্টারে যায়। এবং যেই ইস্যুটাকে কেন্দ্র করে তারা বলল যে আবহাওয়া উনি কী দেখেন, এক মেয়ে দেখলাম বলল আবহাওয়া উনি কী দেখেন, বৃষ্টি হয়েছে ওই দিনও পরীক্ষা বন্ধ করলো না, আজকে যে রোদ হয়েছে আজকে তো পরীক্ষা বন্ধ করলো না, রোদের মধ্যে আবার কিভাবে যাব পরীক্ষা দিতে? তাহলে সে কি ছাত্রী? আমরা ছাত্রছাত্রীদের আমার কলেজে কুইজ পরীক্ষা, মাসিক পরীক্ষা, তারপরে আমরা মডেল টেস্ট, তারপরে সেমিস্টার টেস্ট নিয়ে তাদেরকে পুরো প্রস্তুত। এবং শেষে আমরা চূড়ান্ত মডেল টেস্ট নিয়েছি। কেন? মিলন স্যার কিন্তু চলে আসছে, অতএব এখন আর নকল হবে না, কারোটা কেউ দেখেও লিখতে পারবে না। সো দ্যাট ইউ হ্যাভ টু প্রিপেয়ার্ড, যে তোমার পরীক্ষা তোমাকে দিতে হবে এবং জীবনের শ্রেষ্ঠ পরীক্ষা দিতে হবে। মিলন স্যার কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী বারবার এ কথাটা বলে যাচ্ছেন। তো অতএব কারণে তোমরা প্রস্তুতি নিয়ে যাবে। তা আমাদের ছাত্রীরা সেভাবে প্রস্তুতি নিয়ে গেছে, ছাত্রছাত্রীরা। অতএব কারণে আমার এখান থেকে এই বছর প্রায় 4,500 পরীক্ষার্থী, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে 3175 জন, এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে শুধু মেয়ে প্রায় 1005 জন পরীক্ষা দিচ্ছে। তো আমরা এই জিনিসটা দেখতে পেলাম, আমাদের কোনো ছাত্রছাত্রী এই জায়গায় যায় না। কিছু সংখ্যক যারা বহিষ্কৃত, লেখাপড়া করা, পরীক্ষা দেওয়ার জন্য তারা পরীক্ষা দিতে গেছে। একজন বলতেই আছে যে আমি এইবারও আলহামদুলিল্লাহ ফেল করব, গতবারও ফেল করছি, আপনারা দোয়া করবেন। তার চুল তো ছাত্র সুলভ নয়। তা আমরা যারা শিক্ষক তাদেরকেও একটু এগিয়ে আসতে হবে। শুধু মাননীয় শিক্ষামন্ত্রী এটা করবেন এটা আমি মনে করি না। এবং আরেকটা বিষয় আপনাদের মাধ্যমে আমি জানিয়ে রাখতে চাই, যে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে টিসি দেয়, যে তাদের যে চরিত্র, তারা এখনই তাদের যে ধূমপান বা অছাত্র সুলভ আচরণের কারণে, এইটা আমরা যখন বোর্ডের মাধ্যমে টিসি দেই, এইটা আমি মনে করি যথাযথ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এটা দিয়ে রাখা উচিত। কেন? যেন তারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত হইতে না পারে। আমরা দেখলাম রিক্সা চালক, ভ্যান গাড়ি চালক, আমি টেনে পড়ি যে আপনার ছোট ভাই, আমার ছোট ভাই আছে, উনি কই পড়ে? কই উনি মেট্রিক পরীক্ষা দেবে। এখন এই যে অসঙ্গতিগুলা, সে পরে দেখলাম যে সে অটো চালায়। মাননীয় শিক্ষামন্ত্রী চাচ্ছেন কি, মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন কি, সেই জায়গাটাকে প্রাধান্য দিয়ে আমাদের কাজ করা উচিত। আমাদের শিক্ষকদের যেমন উচিত, আমি পিতামাতার প্রতি দৃষ্টি আকর্ষণ করে অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমার একটাই কথা, লেখাপড়ার আগে আমাদের ম্যানার, নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমার বাবা মা এই পরীক্ষার আগের দিন যেই কজন ছাত্র বের হইল, তার সন্তান পরীক্ষা দিবে, রাত্র 10টা-12টা পর্যন্ত তার মেয়ে, তার ছেলে কিভাবে বাইরে থাকে, আমি বাবা মা হিসেবে এটা তো আমার উচিত না, আমাকে তো অবশ্যই কন্ট্রোল করতে হবে। সেই জন্য আমি বলতে চাই, মাননীয় শিক্ষামন্ত্রী জনাব ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন স্যার যেমনিভাবে তার পদক্ষেপ, যেই চিন্তা চেতনা সুন্দরভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন, এটা অধিকাংশই নয়, একেবারে 2-1% বাদে 98% অভিভাবক, শিক্ষার্থী এবং জনগণ চাচ্ছে, সাধারণ জনগণ, যে এই রকম মিলন স্যারের প্রয়োজন শিক্ষামন্ত্রী। তাহলে পরে এই দেশে আবার সেই পূর্বের মতো লেখাপড়া ফিরে আসবে, ঘরে ঘরে সন্ধ্যার সময় টেবিলে বসবে, জোরে পড়ার আওয়াজ আসবে। এইটাই হলো বাস্তবতা। তাই মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষা উপদেষ্টা মেহেদী আমিন স্যার যেইভাবে এই কাজগুলা সুন্দরভাবে ট্যাকেল দিয়েছেন, এবং মাননীয় শিক্ষামন্ত্রী তার সেই কথার উপর অনড় রয়েছেন, যে উনি মহান জাতীয় সংখ্যা দুঃখ প্রকাশ করেছেন, যারা পরীক্ষা দেন এই চট্টগ্রাম বোর্ডের সাথে মিলিয়ে তাদের পরীক্ষা নেবেন, এরপরে তো আর কিছুই থাকার কথা নয়। তাহলে কিসের আন্দোলন? এ থেকে বোঝা যাচ্ছে যে এটা একটা রাজনৈতিক ইস্যু বানিয়ে তারা গোলা জলে মাছ শিকার করার চেষ্টা করে। নিশ্চয়ই আমরা আসবে এর পিছনে কোনো রাজনৈতিক কোনো ছত্রছায়া আছে কিনা সেটি আসবে। আমি মিলি তোমার কাছে আবার একটু আসতে চাই। দেখো, আমরা যেটি দেখলাম, যে আমি নিজেই সার্বক্ষণিক পর্যবেক্ষণ করলাম, যেহেতু আমি একটা মিডিয়ার সাথে কাজ করি, ডক্টর আহসানুল হক মিলন যিনি শিক্ষামন্ত্রী, তিনি যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন সেই সময়কার কথা আমার স্পষ্ট মনে আছে, কিভাবে তিনি
তোমরা হয়তো বা যদি অতীতটা দেখো, তখন তো ভিজুয়ালের যুগ ছিল না, কিন্তু হয়তো পত্রপত্রিকা যদি দেখো তাহলে দেখতে পাওয়া তিনি কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নকল প্রতিরোধের জন্য ছুটে যেতেন। বাংলাদেশে কিন্তু শিক্ষা ব্যবস্থার বড় একটা কলঙ্ক ছিল নকল, এবং মানে নকল এত বিস্তার করেছিল, সে নকল প্রতিরোধ করবার ক্ষেত্রে তার কিন্তু যথেষ্ট সুনাম আছে, যিনি এখন বর্তমান শিক্ষামন্ত্রী রয়েছেন। এই যে যারা আন্দোলন করছে, যেটি শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার বললেন, তুমি বা তোমার বন্ধুবান্ধব বা তোমার সহপাঠী বা তোমার জানা মতো কোনো আত্মীয় স্বজন কি এখানে যারা পরীক্ষার্থী, তারা কেউ কি আন্দোলনে অংশগ্রহণ করেছে, তোমার কলেজের বা তোমার পরিচিত কেউ? আমার কলেজের কেউ, মানে অন্তত আমার পরিচিত কেউ এখানে অংশগ্রহণ করেনি। সবার মাথায় একটাই টেনশন ছিল কিভাবে পরীক্ষাটা ভালোভাবে দেওয়া যায়, পূর্ণ প্রস্তুতি নিয়ে শেষ করা যায়, সবাই এটাই নিয়ে ব্যস্ত ছিল। তো কেউ আন্দোলন, ইভেন কেউ আন্দোলনের এই পোস্ট কেউ শেয়ারও দেয়নি। জি, তো সেক্ষেত্রে এখন এই যে আন্দোলনটা যেটা ঘটে হচ্ছে বা চলে গেল, সেই আন্দোলন নিয়ে তুমি একজন শিক্ষার্থী হিসেবে কি বিশ্লেষণ করতে চাও? যে এই পরীক্ষায় ভালো করতে হবে, ভালো ফলাফল করতে হবে, পরবর্তী উচ্চ শিক্ষা যেতে হবে, কিন্তু কিন্তু এই শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দিবার জন্য যারা এই ধরনের পায়তারা করছে, তাদের নিয়ে তুমি কি মনে করো? তোমার সমাবেশী যারা এই ধরনের কার্যক্রমে ইনভলভ থাকছেন, কতিপয়, খুবই স্বল্প সংখ্যক। সত্যি বলতে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিনন, উনি সর্বোচ্চ চেষ্টা করছেন আমাদেরকে, যে বিগত বছরগুলোতে আমরা যেভাবে দেখেছি আমাদের পড়াশোনার হচ্ছে গতিটা ছিল, মানে আমাদের হতো কি সবসময় এক একটা টপিক মানে কমন ছিল, যেগুলো তোমরা পড়ে যাবা, এগুলো থেকে পরীক্ষা কোশ্চেন আসবে। কিন্তু এবার হচ্ছে গিয়ে মানে একটু আলাদা হয়েছে, তবে কোশ্চেন খুবই স্ট্যান্ডার্ড হয়েছে, যার মাধ্যমে হচ্ছে আমাদের যে মেধার বা সৃজনশীলতার যে বিশ্লেষণ, সেটা পূর্ণভাবে করা হচ্ছে, যে আমরা কি পড়ি, আমরা কি পারি, আমরা কি পড়েছি বইয়ের থেকে। তো এজন্য আমার মনে হয় কি, যে এবার যে উনি উদ্ভাবনী আইডিয়াটা নিয়েছেন, যেভাবে পরীক্ষার প্রশ্ন বানানোর বা পরীক্ষা নেওয়ার বা শিক্ষা ব্যবস্থা চালু করার, আমার মনে হয় এটা খুবই ভালো একটা পদ্ধতি। কারণ এর মাধ্যমে না, যে আমরা যে আগে যেরকম যে জিপিএ 5 পেলে যে সে হচ্ছে কি ভালো স্টুডেন্ট, সেরকমটা না। আমি যখন এসএসসি দিয়েছি, আমার সাথে আমার সহপাঠী একজন ছিল যে মানে ফেল করতো, পাশও করতো না। তো এইরকম মেয়ে হচ্ছে গিয়ে তখনকার সময় 2024 সালে তো সেও হচ্ছে A+ পেয়েছিল। তো আমার কথা হচ্ছে, যদি মেধাবী আর যারা পড়ে না, মানে যারা পড়ে আর যারা পড়ে না, তাদের মধ্যে যদি কোনো পার্থক্যই না থাকে, তাহলে তো আমার পড়াশোনার কোনো দাম নেই। এই জন্যে আমার মনে হয় যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী নতুন যে ব্যবস্থা করেছেন, যে জিপিএ 5 এর হার কমিয়ে পাশের হারটা বাড়ানোর, বা হচ্ছে গিয়ে মানে প্রকৃত শিক্ষা যেটা আছে সেটার ব্যবস্থা করার, আমি এই ক্ষেত্রে বলবো উনি একদম পারফেক্ট একটা সিদ্ধান্ত নিয়েছেন। অ্যান্ড এটা মানে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য এটা খুবই কল্যাণ বয়ে আনবে। হয়তো আজকে নয়, হয়তো 1 বছর পরে নয়, হয়তো শিক্ষার্থীরা এখন বুঝবে না, কিন্তু যখন আস্তে আস্তে দেশটা উন্নতির দিকে আসলে যেতে থাকবে এই কারণে, তখন মানুষ আসলে অনেক বেশি গ্রেটফুল হবে ওনার এই ব্যবস্থার প্রতি। তুমি কি তোমার এই যে অভিভাবক, তোমার আব্বু আম্মুদের প্রতি, তাদের প্রতি কোনো অনুরোধ আছে কিনা? তারাও যাতে মনে করো যে এই যে স্যার যেটা বললেন, যে শিক্ষার্থী আগামীকাল সকালে পরীক্ষা, আজকে রাত পর্যন্ত সে আন্দোলন করছে, অভিভাবকদের তো কোনো দায়িত্বশীলতা আছে কিনা? তুমি সেই জায়গাটা কিভাবে দেখো? জি, আমি অবশ্যই বলবো অভিভাবকদের এই ক্ষেত্রে দায়িত্বর একটা ব্যাপার থাকে। তাদের উচিত তাদের ছেলে মেয়েদেরকে দেখে রাখা, যে তারা ঠিকমতো পড়াশোনা করছে কিনা, পূর্ণ মনোযোগ তারা দিচ্ছে কিনা পড়াশোনার ক্ষেত্রে, অন্যের উপর নির্ভর হয়ে যাচ্ছে কিনা পরীক্ষার হলে, এই সকল জিনিস অবশ্যই দেখা উচিত। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে জিপিএ 5 সব কিছু না। কেউ যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে কোনো বড় পদে যেতে পারে বা নিজের দেশটাকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে পারে, তাহলে এর থেকে গর্বের বিষয় আর কিছুই থাকে না। তো সেক্ষেত্রে জিপিএ 5 জীবনের সব কিছু না। তো আমার বাবা মাও আলহামদুলিল্লাহ এই জিনিসটা বোঝেন, এবং আমার বাবা মাও দেখেছেন 2001 সালের দিকে যখন শিক্ষামন্ত্রী ছিলেন, যে তিনি কিভাবে দেশটাকে মানে নকল মুক্ত করেছিলেন। তবে এখন নকল নেই, তবে এখন যে ওই যে কপি করার যে টেন্ডেন্সিটা, সেটা ছিল। তবে শিক্ষামন্ত্রী আসার পরে কিন্তু, মাননীয় শিক্ষামন্ত্রী আসার পরে কিন্তু সেটাও বন্ধ হয়ে গেছে। তো আমার মনে হয় এই জন্য মানে সবাই কিন্তু আসল যে শিক্ষাটা, সেটা লাভ করে উন্নতির গতিধারা বহমান রাখবে। জি, মাননীয় প্রিন্সিপাল মহোদয়, আমি ডক্টর মাহাদি আমিনের কথা বলছিলেন। ব্যক্তিগতভাবে তাকে দেখেছি, ভেরি ইয়াং অ্যান্ড ভেরি এনার্জেটিক লার্নেড পার্সন। আমি দেখেছি ডক্টর মাহাদি আমিন লন্ডনে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। শিক্ষামন্ত্রী সাহেব তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে পড়াশোনা করেছেন, ছাত্র রাজনীতি করেছেন। সব মিলিয়ে এই যে একটা কথা এখন প্রসঙ্গে আসছে, আজকে মিথিলা বলল যে তার অভিভাবকদেরকে সচেতন হওয়া দরকার, শিক্ষকদের সচেতন হওয়া দরকার। একই সাথে আপনি আর আমি খানিক আগে আলোচনা করছিলাম যে এই ধরনের একটা অজনপ্রিয় আন্দোলন করবার পিছনে কোনো রকম রাজনৈতিক কোনো হস্তক্ষেপ ছিল কিনা, পতিত শক্তি বা পতিত শক্তির সাথে কেউ হাত মিলিয়ে এই ধরনের একটা অপতৎপরতা করার চেষ্টা
করেছে কিনা আপনার বিশ্লেষণ কি? অবভিয়াসলি এই ব্যাপারে তো সন্দেহের কোনো অবকাশ নেই। এই মাননীয় শিক্ষামন্ত্রী, যিনি বর্তমানে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন স্যার, এই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি যেমনিভাবে কাজ করে যাচ্ছেন এবং এই পরীক্ষা নেওয়ার মাঝখানে যেই ঘটনাটা ঘটল, তাতে মহান জাতীয় সংসদে উনি দুঃখ প্রকাশ করার পরে পরীক্ষা আবার চট্টগ্রাম বোর্ডের সাথে নিবেন এই ঘোষণা দেওয়ার পরে ফিজিক্সের প্রশ্নপত্রে 2টা ভুল ছিল, সেই 2টা ভুলের মধ্যেও নম্বর প্রদান করা হবে, এই ঘোষণাগুলো দেওয়ার পরেও যে আন্দোলন, এটা নিছক কোনো আন্দোলন নয়, এর সাথে টোটালি রাজনীতি এর সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। তবে আমি বলতে চাই, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় যে স্ট্যান্ড নিয়েছে, মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় জনাব মেহেদী আমিন স্যার যেভাবে এটার ভিতরে স্ট্যান্ড নিয়েছে, আমি মনে করি এটা যথার্থ হয়েছে। এবং এই মাননীয় শিক্ষামন্ত্রী যদি আগামী 5 বছর বাংলাদেশে তার এই সুন্দরতা চালিয়ে যেতে পারে, বাংলাদেশে শিক্ষার ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন হবে ইনশাল্লাহ। যারা সত্যিকার প্রকৃত শিক্ষার্থী তাদের বলতে চাই, বাবা মা তোমরা কখনো এই ধরনের আচরণ করো না। তোমারও বাবা আছে, তাহলে তো তোমার বাবাকে তুমি নাম ধরে ডাকবে কয়েকদিন পরে। মিলন স্যারকে যদি তুমি তোমার নাম ধরে তার নাম ধরে ডাকতে পারো, তাহলে তুমি তোমার বাবা মাকে নাম ধরে ডাকবে, এখন শিক্ষককে নাম ধরে ডাকবে না, তোমার বাবা মাকে আরেকজন যখন নাম ধরে ডাকবে তখন তোমার কিরকম লাগবে? সেটাই। নিশ্চয়ই নিশ্চয়ই। এই জন্য স্যার আমরা সবসময় চাই যে এই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা এখন মিলন স্যার, জনাব ডক্টর আনম এহসানুল হক মিলন স্যার যেই চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে, আমরা ছাত্র শিক্ষক অভিভাবক তার সাথে আমরা সম্পূর্ণ রয়েছে। 98% ছাত্র শিক্ষক অভিভাবক তার সাথে রয়েছে। তারা চান যে এই স্যার তার বীর দর্পে তিনি এগিয়ে যাক এবং এইভাবে লেখাপড়া চলুক, তবে সিস্টেমেটিক ওয়েতে যেন আস্তে আস্তে এই জায়গাগুলো গ্রাজুয়ালি অগ্রসর অগ্রসর হচ্ছে। হয়। মিথিলা, একটা ছোট্ট করে 10 সেকেন্ডে কিছু বলবা কিনা যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে, তোমার সহপাঠীদের উদ্দেশ্যে কিছু বলবা কিনা? আচ্ছা, আমি এটাই বলবো যে সবাই ঠিকমতো পড়াশোনা করো, কারণ আমাদের এখন সিস্টেম চেঞ্জ হয়েছে, অবশ্যই আমাদের ভালোর জন্যই চেঞ্জ হয়েছে। তো আমরা যখন আসলে নিজেদের মতো পুরো সম্পূর্ণ পড়াটা শেষ করব, নিজেদের মতো শিক্ষিত হতে পারবো, একদম সম্পূর্ণ যে পড়ার লেভেলটা শেষ করতে পারবো, তখন যখন আমি কোনো বড় পদে চাকরি করব, তখন নিজেদের বাবা মাই আমাদের কিন্তু অনেক গর্বে বুক ভরে যাবে। আমাদের শুধু বাবা মা না, আমাদের সহপাঠীরা, আমাদের যে শিক্ষকরা, তারাও কিন্তু অনেক গর্ববোধ করবে। তো এই জন্য আমি বলবো যে কারোর উপর নির্ভর না করে বা শিক্ষা ব্যবস্থাকে দোষারোপ না করে নিজে যদি ঠিকঠাক মতো পড়াশোনা করো, তাহলেই হয়তো ইনশাল্লাহ ভবিষ্যতে কিছু একটা হবে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম একজন অধ্যক্ষ এবং একজন শিক্ষার্থী যিনি এবারে পরীক্ষা দিচ্ছেন এবং যিনি প্রায় 30-35 হাজার শিক্ষার্থী নিয়ে ডিল করেন। এই অধ্যক্ষ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের যিনি প্রতিষ্ঠাতা এবং একই সাথে শামসুল হক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। আমরা তার কাছ থেকে এবং মিথিলা আমাদের একেবারেই প্রাণের শিক্ষার্থী, তার কাছ থেকে অনেকগুলো কথা শুনলাম। আমরা অটোপাসের সংস্কৃতি আমরা চাই না। আমরা চাই না যে আমাদের ক্লাসরুমে খিচুড়ি রান্না শেখানো হোক, আলুর ভর্তা রান্না শেখানো হোক। আমরা চাই আমাদের শিক্ষা যাতে কর্মমুখী হয়, আমাদের শিক্ষা যাতে আমাদেরকে IABA পাস এবং GPA-র পিছনে না ঠেলে দিয়ে আমাদের কর্মসংস্থানের গতিকে ত্বরান্বিত করে, সেই ধরনের শিক্ষা ব্যবস্থা চাই। এবং এই ধরনের শিক্ষা ব্যবস্থাকে ত্বরান্বিত করবার জন্য বর্তমান সরকার, বর্তমান শিক্ষামন্ত্রী ডক্টর আহসানুল হক মিলন এবং আমরা যদি বলি ডক্টর মেহেদী আমিন সহ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আমরা কিভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো, উন্নত দেশের মতো আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেটি কিন্তু আমাদের সেই প্রচেষ্টা। সেই প্রচেষ্টার অংশীজন হিসেবে আজকের সম্মানিত অধ্যক্ষ এবং আজকের সম্মানিত যে শিক্ষার্থী আমাদের কাছে আসলেন, তাদের দুজনকে দারুণভাবে ধন্যবাদ জানিয়ে আমরা এই ধরনের কোনো রকম কার্যক্রম, যে কার্যক্রম দেশের জন্য, রাষ্ট্রের জন্য, শিক্ষার্থীর জন্য, শিক্ষকের জন্য, অভিভাবকের জন্য ক্ষতিকর হবে, সে ধরনের কোনো কার্যক্রমে অংশগ্রহণ না করে আমরা আমাদের পাঠদানে ফিরে যাই, আমাদের শিক্ষা জীবনে ফিরে যাই এবং আমরা মব সংস্কৃতি থেকে বেরিয়ে আসি, আমরা অটোপাসের সংস্কৃতি বেরিয়ে আসি। এই বিশ্বাস রেখেই আমাদের আজকে দুজন অতিথিকে দারুণভাবে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের যে আলোচনায় SSC পরীক্ষা চলমান যে উদ্ভূত পরিস্থিতি, সে আলোচনা এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।